আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন আমার একান্ত প্রিয় সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ক্যারিয়ার গাইডলাইনের কথা বলা হচ্ছে, আমরা যদি ক্যারিয়ার শব্দটার বিশ্লেষণ করি, ক্যারিয়ার বলতে স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে আমরা বুঝি কোনো একটা প্রফেশনকে অর্জন করা, কোনো একটা প্রফেশন গেইন করা, কোনো একটা প্রফেশনে উত্তীর্ণ হওয়া। কিন্তু ক্যারিয়ার তুমি যদি ডিকশনারিতে খোঁজো, সেখানে পাবে ক্যারিয়ারের অর্থ হচ্ছে একটা জার্নি, একটা পথ চলা, একটা রেস, একটা গতি, একটি প্রক্রিয়ার মধ্য থেকে আরেকটা প্রক্রিয়া উত্তীর্ণ হওয়া, একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা প্রসেসের মধ্য দিয়ে একটা এন্ডিং পয়েন্টে পৌঁছানো। এই সবগুলো প্রক্রিয়ার নামই হচ্ছে আসলে একটি ক্যারিয়ার। এখন আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা কি হঠাৎ করে চলে এসেছি? অথবা আজকে তুমি যে পজিশনে আছো, সাতক্ষীরা সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছো, তুমি হঠাৎ করেই ইন্টারমিডিয়েটে আসো নাই, তোমাকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়েছে। এই প্রসেসে এখন তুমি একটা জায়গায় আছো এবং তোমাকে আরো লম্বা একটা জার্নিতে সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি আমাদের টোটাল জীবনকে তিনটা ভাগে ভাগ করি, একটা হলো যে আমরা দুনিয়াতে আসার আগ মুহূর্তে আসলে আমরা কোথায় ছিলাম। এই কোশ্চেনটার উত্তর একজন চিন্তাশীল মানুষ হিসেবে, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে তাকে খোঁজা প্রয়োজন, আসলে এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম, এখন আমি দুনিয়াতে আছি, এরপর দুনিয়ার শেষ, যেটা পৃথিবীর অনেক দাপট মানুষ ছিল, অনেক শক্তিমান মানুষ ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীতে কেউ এই কথা বলতে পারেনি যে আমি পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো, আমাকে কোনোদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। এজন্য আমাদের একটা শেষ পয়েন্টও আছে। আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আসার আগে আমরা আলমে আরোহতে ছিলাম। তোমরা হয়তো অনেকে এই আইডিয়া সম্পর্কে জেনে থাকতে পারো যে আলমে আরোহ হচ্ছে রুহের জগৎ। আল্লাহ তাআলা যখন সকল রুহগুলোকে সৃষ্টি করেছেন, তখন সেই আলম আরোহতে রেখে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিয়েছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমরা যদি আমাদের এই অস্তিত্বকে অনুভব করতে পারি যে আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে এসেছি। আমরা একসময় পৃথিবীতে নিষ্প্রাণ ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদের সম্পর্কে জানতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মিন তিন, অর্থাৎ মাটি থেকে সৃষ্টির কথা বলেছেন। সুলালাতিন মিন তিন, শক্ত মাটি থেকে বলা হয়েছে। এভাবে করে মাটির বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এটা বলছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে আকৃতিতে চেয়েছেন, আমাদেরকে যেভাবে অবয়বে চেয়েছেন, কাউকে হয়তো কালো, কাউকে একটু সাদা, কাউকে ব্রাউন, এই যে পৃথিবীর বিভিন্ন নানা বর্ণের মধ্য দিয়ে, কেউ একটু বেশি লম্বা, কেউ একটু খাটো, এই সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা যার জন্য যেভাবে চেয়েছেন তাকে ঠিক সেভাবে করেই আল্লাহ এই আকৃতি প্রদান করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এখন আমরা পৃথিবীতে আসার পর আমরা যদি আমাদের স্টেজগুলো একটু ভাবি, বয়সের দিক থেকে চিন্তা করি, আমরা একটা সময় শিশু ছিলাম, এরপরে কিশোর, তরুণ, আবার আমাদেরকে বৃদ্ধ হতে হবে। কেমন নেই যে ভাই আমি আজীবন কোনোদিন বৃদ্ধ হব না, আমি 100 বছর বেঁচে থাকবো কিন্তু কোনোদিন বৃদ্ধ হব না। সেটা হয়তো মনের জোর দিয়ে হতে পারে, সেটা কাজী নজরুলের যৌবনের গান দিয়ে হয়তো হওয়া যাবে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমাকে একটা পর্যায়ে বৃদ্ধের কাতারে যেতে হয়। আমরা যদি আমাদের একাডেমিক লাইফ নিয়ে চিন্তা করি, আমরা ক্লাস 1 অথবা প্লে নার্সারি থেকে শুরু করেছি, এরপরে ধাপে ধাপে আমরা এসএসসি শেষ করেছি, ইন্টারমিডিয়েট পড়ছি, এরপরে বিশ্ববিদ্যালয়, মেডিকেলে আমরা যাব, এরপর একটা পর্যায়ে আমরা অনেক হায়ার স্টাডি করব, আমরা পিএইচডি অর্জন করব, আরো নানান ডিগ্রি আমরা নিব। এরপরে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যাব, প্রফেশনাল লাইফ শেষ করে একটা পর্যায়ে রিটায়ারমেন্টে যেতে হবে। দেখো এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এই দুনিয়ার জীবনে তুমি যত যোগ্যতা, যত কিছুর অধিকারী হোক না কেন, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস বলো, পাবলিক সেক্টর বলো বা প্রাইভেট সেক্টর বলো, একটা পর্যায়ে তোমাকে গিয়ে রিটায়ারমেন্টে যেতে হয়। অর্থাৎ এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থাপনা এই বাস্তবতার দিকে আমাদেরকে ঠেলে দেয় যে আপনার যতই সামর্থ্য থাকুক না কেন, একটা এজের পর আপনাকে এখানে রাখা হবে না, আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে পরবর্তী জীবন, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন আসো, তোমরা এখন যে স্টেজটাতে আসো, এটা হচ্ছে খুবই একটা টার্নিং পয়েন্টে আছো। তোমরা ভবিষ্যৎ জীবনে কি করতে চাও, তোমাদের লক্ষ্য কি, তোমরা কোন জায়গাটাতে যেতে চাও, এটার অনেক কিছুই তোমাদের ইন্টারমিডিয়েটের উপরে ডিপেন্ড করছে। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, নিশ্চয়ই তোমরা জানবা যে এই বছর এসএসসি তে তোমরা 19 লক্ষ পরীক্ষার্থী একসাথে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু দুঃখজনক হলো যে সেখানে 13 লক্ষ সামথিং পাস করেছে, বাকি প্রায় 32% তারা ফেল করেছে। তারা ইন্টারমিডিয়েটে ওঠার মতো, কোনো কলেজে ভর্তি হওয়ার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারেনি।
আবার এই 19 লক্ষ থেকে জিপিএ 5 পেয়েছে 1,39,000। আমি একটু জিজ্ঞেস করি যে এখানে কারা কারা জিপিএ 5 পেয়েছে এসএসসি তে? ওকে, প্রায় ফাইন, প্রায় 40% বা তার বেশি হবে। তোমাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, সবাইকে মোবারকবাদ। কিন্তু তোমাদেরকে একটা আশঙ্কার কথা বলবো, এই 1,39,000 এ প্লাস পাওয়ার পরেও বাংলাদেশে তুমি যখন পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেলের সবগুলো সিটকে যোগ করবা, তুমি সেখানে পাবা 61,449 সিট। তাহলে এখন আমাকে বলো, যারা এ প্লাস পেয়েছে তাদের জন্য পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে সবার জন্য সিটের ব্যবস্থা নেই। তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে, তোমাকে কতটা প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে হবে, এই চিন্তা এবং এই মেসেজ আজকে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এখন আসো আমরা তোমাদেরকে গুরুত্ব দিব, তুমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করো। প্রত্যেকটা স্টেজে একটা গুরুত্ব রয়েছে। তুমি এখন এক্সিস্টিং স্টেজে যত বেশি ভালো করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা, তোমার সামনের দিনগুলো সহজ হবে। আবার এখন যদি তুমি কোনো কারণে খারাপ করো, তাহলে দুইটা চান্স, তুমি ভবিষ্যতে ভালো করতে পারবা না এটা বলবো না, কিন্তু তোমার ভবিষ্যতে ভালো করার রাস্তাটা কঠিন হবে এবং তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তুমি যদি এক্সিস্টিং স্টেজকে খুব ভালোভাবে অর্জন করতে পারো, তাহলে পরবর্তী ধাপগুলো তোমার জন্য সহজ হবে। এক্ষেত্রে খুব সিম্পলি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর এই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে না, ঠিক না? ক্লাস মাঝে মাঝে আসলেও হবে, মাঝে মাঝে মিস করলেও হবে, তাহলে খুব ভালো রেজাল্ট করা যায়। এটাই তো অতীত থেকে আমরা শিখে এসেছি, কি বলো তোমরা? না, তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। সেকেন্ড হচ্ছে ক্লাসে এসে শুধু ওই যে ফার্স্ট বেঞ্চার অথবা ব্যাক বেঞ্চার, এই বেঞ্চারের হিসাব নিকাশ না করে তোমাকে মনোযোগের সাথে ক্লাস করা এবং ক্লাসের শিক্ষক যা পড়ায় সেটাকে নোট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবা। এরপরে তোমার নিয়মিত যে স্টাডি রয়েছে, তুমি বাসায় গিয়ে হোমওয়ার্ক অথবা যেখানে তুমি লাইব্রেরিতে পড়তে পারো, যেখানে পড়তে পারো, কন্টিনিউয়াসলি তোমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপরে বাংলাদেশে যেটা আমি দুর্ভাগ্য বলবো, যে মুখস্থ নির্ভর একটা পড়ার দিকে আমাদেরকে ধাবিত করে, অথবা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা অনেকটা হচ্ছে মুখস্থ নির্ভর অথবা প্রসেস ওরিয়েন্টেড। এখানে যারা খুব ভালো মুখস্থ করতে পারে, তাদের যদি ক্রিয়েটিভিটি একটু কমও থাকে, তারাও খুব ভালো রেজাল্ট করে ফেলে, তারাও খুব গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। এই জায়গায় তোমরা এই প্রসেস বা এই বাস্তবতাকে মেনে নিয়ে কিছু বিষয় তোমাদেরকে মুখস্থ করতে, অথবা তোমার কিছু সাবজেক্ট থাকবে যেটা হয়তো অন্য কম্পারেটিভলি 10টা সাবজেক্টে একটা বা দুইটা সাবজেক্ট থাকে যেটা একটু কঠিন মনে হয়, অথবা যেটা তুমি ক্যাচ করাটা তোমার জন্য আয়ত্ত করাটা একটু কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ হবে, যেটা আমারও হয়তো, আমি তখন বড় ভাইদের কাছে, দায়িত্বশীলদের কাছে পরামর্শ চাইলাম, ভাই কি করতে পারি? তখন তারা পরামর্শ দিয়েছিলেন যে তুমি যখন ভোর রাত হবে, অর্থাৎ ফজরের নামাজের আগের যে মুহূর্তটা থাকে সেই সময় উঠার চেষ্টা করবে, রাতে আগে ঘুমিয়ে যাবা এবং ওই সময় উঠে তুমি একটু নামাজ পড়বা 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করবা। এরপর ওই সময় তুমি তোমার ওই কঠিন সাবজেক্ট বা যে বিষয় তোমার মুখস্থ কম হয় ওইটা পড়ার চেষ্টা করবা, দেখবা তোমার ভালো একটা বেনিফিট পাবা। আলহামদুলিল্লাহ আমি এটা ট্রাই করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমাদের জন্য একই পরামর্শ, তোমার যে সাবজেক্টটা কঠিন মনে হবে অথবা মুখস্থ হতে চাইবে না, সেই সাবজেক্টটা তুমি ভোর রাতে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবা। এরপর হচ্ছে রিভাইজ দিবা, যে কোনো বিষয় যত বেশি রিভাইজ করতে পারবা, তোমার পরীক্ষার হলে বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করাটা ইজি হয়ে যায়। আর সর্বশেষ ভালো রেজাল্টের জন্য যেটা পরামর্শ দিব, আল্লাহ তাআলার কাছে বা তোমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা, পিতামাতার কাছে দোয়া চাইবা, যারা গার্ডিয়ান রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের কাছে দোয়া চাইবা যে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিব ইউনিভার্সিটিতে, তো তখন এক ভাইয়েরা আমাদেরকে এসে এভাবে বিভিন্ন মোটিভেশন দিলেন দায়িত্বশীলদের পক্ষ থেকে। মোটিভেশন দিয়ে তিনি লাস্টে বলতেছে যে তুমি পড়বা, সর্বোচ্চ চেষ্টা করবা, পাশাপাশি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। তো দোয়ার মধ্যে একটা বিষয় উনি শিখিয়ে দিলেন, যেভাবে দোয়া করবা, আল্লাহ আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আপনার কি কোনো ক্ষতি আছে? তো যদি ক্ষতি না থাকে তাহলে আপনাকে অবশ্যই আমাকে চান্স পাওয়াইতেই হবে। দেখো এটা তোমাদের কাছে হাসির মতো মনে হইতে পারে, কিন্তু এখানে একটা আবেগ জড়িত আছে, একটা ইমোশন জড়িত আছে। আমরা আমাদের রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে মন খুলে প্রাণ খুলে অনেক কিছু বলতে পারি। আল্লাহ কখনো এমন হয় না যে বান্দা তার কাছে কোনো কিছু চাচ্ছে একটু শিশু সুলভ আচরণের মধ্য দিয়ে চাচ্ছে, একটা আবেগ পরিবেশের মধ্য দিয়ে চাচ্ছে, আল্লাহ কখনো থামিয়ে দেয় না। বরং যত দোয়া তুমি আল্লাহর কাছে করবা, হাদিসের বাক্য অনুযায়ী সেটা অবশ্যই কবুল হয়। কিছু জিনিস তোমাকে ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা দিবেন, কিছু জিনিস তোমাকে অল্টারনেটিভ দিবেন, এই জিনিসটা দিবেন না, বাট তোমাকে অল্টারনেটিভ আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিবেন। অথবা তোমাকে যদি সেই জিনিস নাও দেয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষতি থেকে, পৃথিবীতে তোমাকে চলতে ফিরতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, আল্লাহ তাআলা হয়তো সেই ক্ষতি থেকে কোনো একটা জায়গায়
আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আর যদি দুনিয়াতে তোমাকে দোয়ার কোনো কিছু নাও দেন, মনে রাখবা কাল কিয়ামতের মাঠে বা পরকালে আল্লাহ তাআলা অবশ্যই সেটা তোমাকে দিবে। এজন্য দোয়া করার ক্ষেত্রে কেউ কখনো কার্পণ্য করবে না। তাহলে আমরা ভালো রেজাল্ট তোমাদের কাছে প্রত্যাশা করি। সেকেন্ড যেটা, তোমরা তোমাদের এই একাডেমিক লাইফ শেষে প্রফেশনাল একটা লাইফে যেতে হবে। এই প্রফেশনাল লাইফে কিন্তু হাজারো পেশার কোনো অভাব নাই। তুমি যদি সিরিয়াল করো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এরপর আইনজীবী, বিচারপতি, এভাবে যদি সিরিয়াল করতে থাকো, তুমি কখনো শেষ করে লেখে শেষ করতে পারবে না। এটা বাংলাদেশে হোক, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ হোক, হাজার হাজার পেশা। এখন তুমি কোনটাতে যাবা, তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও, সেটা ডিপেন্ড করবে তোমার স্বপ্ন, তুমি কোথায় যেতে চাও, তোমার ঝোঁক প্রবণতা কোন দিকে আছে। একটা উদাহরণ দিই, বারাক ওবামাকে যখন ছোটবেলায় ক্লাসে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়েছে, তোমরাও তো এম ইন লাইফ রচনা লিখছো অনেকবার, ঠিক না? মুখস্থ করে লিখছো, আই ওয়ান্ট টু বি ডক্টর। ডক্টর হবা না কি হবে সেটা পরে দেখা যাবে, বাট আপাতত পরীক্ষা পাস করার জন্য ডক্টর হিসেবে এম ইন লাইফ হিসেবে রচনাটা খুব ভালো লিখছে এবং খুব ভালো মার্কস পাইছে আশা করছি। তো বারাক ওবামা যখন রচনা লিখতে যাবে এম ইন লাইফ, তিনি চিন্তা করলেন আমি কি হতে পারি। তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন ক্লাসে অবস্থায়, সবাই লিখছে, ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি স্বপ্ন আছে অথবা বড় কি এম ইন লাইফ রয়েছে যেটা অর্জন করতে পারলে আমি সবচেয়ে ভালো এম ইন লাইফ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো আর নিতে পারবো। তখন ম্যাডাম চিন্তা করে বলল, যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সবার উপরে তার দাপট রয়েছে, যে কোনো যেভাবে হোক, কলোনিয়ালিজম হোক, নিও কলোনিয়ালিজম হোক, যে কোনো মাধ্যমে হোক, সে পৃথিবীতে তার পরাশক্তিকে স্টাবলিশমেন্ট করতে পারছে। তো তখন ম্যাডাম বলল, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, এটা পৃথিবীর সবচেয়ে সেরা এম ইন লাইফ। তখন বারাক ওবামা সেখানে লিখলেন, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস। এবং পরবর্তীতে তিনি যেটা করলেন, যে আমেরিকার যত প্রেসিডেন্ট ইতিপূর্বে ছিল সবার বায়োগ্রাফি তিনি পড়লেন, সবার লাইফস্টাইল তিনি পড়লেন, সবার একাডেমিক কি কোয়ালিফিকেশন ছিল সেটা তিনি পড়লেন, সবাই তার পার্টিকুলার জায়গায় কোথায় কোথায় স্কিল ছিল, এই সব কিছুকে তিনি একটা হলিস্টিক জায়গা থেকে স্টাডি করে নিজের জন্য করণীয় ঠিক করলেন। এবং তার প্রমাণ আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন। এজন্য তুমি তোমার স্বপ্নকে কোথায় নিয়ে যেতে চাও, তুমি নিজের ঝোঁক প্রবণতা কোন দিকে আছে, কোন দিকে তুমি মুভ করলে নিজের জন্য কমফোর্ট ফিল করো, সেটা বাছাই করেই তোমাকে সেদিকে যেতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তোমাকে সার্বিক শুধুমাত্র এখন তুমি স্বপ্ন দেখলে, আমার আগে আমাদের স্যার বলেছেন আবুল কালাম, এপিজে আব্দুল কালামের উদাহরণ দিয়ে, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে অল টাইম একটা প্রেরণা, একটা প্রেশনার মধ্যে দিয়ে নিয়ে যাবে যে আমাকে আমার এই স্বপ্ন, আমার এই গোল অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর একটা কাজ করতে হবে, লেগে থাকতে হবে। তুমি যখন একটা স্বপ্ন অথবা একটা প্রচেষ্টার মধ্যে অল টাইম লেগে থাকবা, মনে করবা যে একটা না একটা পর্যায়ে তুমি অবশ্যই সফল হবা। তোমার টমাস আলভা এডিসনের কাহিনী জানো, যিনি ছোটবেলায় ওনাকে শিক্ষক তার মায়ের কাছে চিঠি লিখেছিলেন যে আপনার সন্তান এতটাই অপদার্থ অথবা তার জ্ঞানের এতটাই স্বল্পতা, মেহেরবানি করে তাকে স্কুল থেকে নিয়ে যান, সে আমাদের এই স্কুলে পড়ার মতো যোগ্যতা নাই। অথচ সেই টমাস আলভা এডিসন পৃথিবীতে একটা চমক লাগানো কাজ করেছেন। আজকে যে বৈদ্যুতিক বাল্ব, সেটা তিনি আবিষ্কার করেছেন। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বারের বেশি প্রচেষ্টা করেছেন, প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। এবং পরবর্তীতে তিনি বলেছেন প্রত্যেকটি ব্যর্থতা আমাকে আমার সফলতার দিকে ধাবিত করেছে এবং নতুন নতুন লেসন আমাকে দিয়েছে, যাতে করে আমি চূড়ান্তভাবে সফল হতে পারি। এজন্য আমাদের পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের আলটিমেট জায়গাতে লেগে থাকা এবং স্বপ্নের পথে অবিচল হেঁটে যাও। পারবা না ইনশাআল্লাহ?